You must die. আশা করছি যে দুটো ঘটনা আমরা শেয়ার করেছি এই ঘটনা দুটি আপনাদের ভালো লেগেছে। আর এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আপনাদের সকলের প্রিয় মোহাম্মদ হাফিজ, যার বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। হাফিজের ঘটনা আপনারা সকলেই পছন্দ করেন। হাফিজ এ পর্যন্ত যতগুলো ঘটনা পাঠিয়েছে সবগুলোই আপনারা পছন্দ করেছেন, কিন্তু তার মধ্যে একটি ঘটনা যার শিরোনাম ছিল রহস্যময় কারাগার। তবে রহস্যময় কারাগার এই ঘটনাটি আপনারা এই নামে না চিনলেও অন্য একটি নামে চেনেন, সেটি হচ্ছে দিলু মিয়ার ঘটনা। দিলু মিয়ার ঘটনাটি যার কাছ থেকে সংগ্রহ করেছিলেন তার সাথে করা একটি ভিডিও কিন্তু আমরা আপলোড করেছিলাম, ইতিমধ্যেই আমাদের চ্যানেলে সেই ভিডিওটি দেখতে পেয়েছেন আপনারা। তো এবার যে ঘটনাটি হাফিজ আমাদেরকে পাঠিয়েছেন, যে ব্যক্তির কাছ থেকে এই ঘটনাটি শুনে আমাদেরকে পাঠিয়েছেন, মূলত সেই ব্যক্তির সাথেই ঘটনাটি ঘটেছিল। ওনার নাম নাহারুল। তো হাফিজ ওনাকে নাহারুল দাদা বলে সম্বোধন করেন, আমরা নাহারুল দাদাই বলবো। তো হাফিজদের যে গ্রাম গাইদঘাট গ্রাম, সেই গ্রামেরই একজন বাসিন্দা এই নাহারুল দাদা। আমরা কিন্তু পরি রিলেটেড বিভিন্ন ঘটনা শুনেছি, যে পরীর সাথে প্রেম, বিয়ে, সন্তান, যেই মানুষটির সাথে পরীর সম্পর্ক হয়েছে সে হয় মারা গেছে বা পরীর দেশে চলে গেছে, না হয় নিরুদ্দেশ হয়ে গেছে। কিন্তু মজার বিষয় কি জানেন, আজকে যেই ব্যক্তিটিকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব, সেই ব্যক্তিটির সাথে এমন একটি ঘটনা ঘটেছে, উনি এখনো স্বাভাবিকভাবেই জীবিত আছেন, সুস্থ আছেন। আর ওনার ছবিটিও ওনার অনুমতি নিয়ে আমরা আমাদের গ্রুপেও ইনশাল্লাহ পোস্ট করব। চলুন মূল ঘটনাটি চলে যাই। মূল ঘটনাটি আমরা যতটুকু সময় জানতে পেরেছি, সময়টা 1980 সাল বা তার 1-2 বছর আগে হতে পারে। নাহারুল দাদা স্পেসিফিকভাবে বলতে পারেন নাই, তবে বলছেন 1980 সালের 1-2 বছর আগে হতে পারে আর কি। বর্তমানে নাহারুল দাদার বয়স 65-67 এরকম আর কি। তো যখন ঘটনাটি ঘটে তখন ওনার বয়স ছিল 20-22 বছর বা এরকম আর কি, কাছাকাছি একটা বয়স। ওনার আবার সিনেমা দেখার ওই সময় খুব নেশা ছিল। নতুন কোনো সিনেমা যখনই রিলিজ হতো এবং সিনেমা হলে আসতো, তখনই কিন্তু ওই সিনেমা উনি দেখবেনই, এরকম একটা নেশা ছিল। তো উনি একবার গাইদঘাট গ্রাম থেকে চুয়াডাঙ্গা নানটুরাস সিনেমা হলে অবুঝ মন নামে একটি সিনেমা চলছিল। তো এই অবুঝ মন সিনেমাটা ছিল 1972 সালের দিকে রিলিজ পাওয়া, স্বাধীনতার পর প্রথম দিকে যে কয়েকটা বাণিজ্যিক ছবি মুক্তি পেয়েছিল তার মধ্যে একটা, যেটাতে প্রয়াত নায়ক রাজ্জাক এবং শাবানা এবং সুজাতা ইনারা অভিনয় করেছিলেন। তো খুব নাম করেছিল ওই সময়। 72-এ মুক্তি পেলেও বিভিন্ন সময় বারবার ওই সিনেমাটি চলছিল, যেহেতু বেশ হিট হয়েছিল সিনেমাটি। তো ওই নানটুরা সিনেমা হলেও ওই সিনেমাটি এসেছিল। তো উনি রাত 9:30 শোয়ের টিকিট কেটে সিনেমা দেখতে দেখতে রাত্রে 12টা বেজে যায়। এরপর সিনেমা হলের আশেপাশে থাকা হোটেল থেকে কিছুটা খাবার খেয়ে গ্রামের লোকজন খুঁজতে থাকেন, কারণ আলাদা আলাদাভাবে সেই সময় গ্রামের অনেকেই আসতো রাতে শো দেখতে। যাওয়ার সময় গ্রামের সবাই একসাথে মিলে বাড়িতে যেত। তো এই নাহারুল দাদা বেশ অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করেও গ্রামের কাউকেই পান না। তো উনি সিদ্ধান্ত নেন উনি একাই বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। তো একটা জিনিস বলে রাখা ভালো, এই নানটুরাস সিনেমা হলটি চুয়াডাঙ্গা রেল স্টেশনের একেবারে সাথে, আর এই গাইদঘাট গ্রামটির পাশ দিয়েই এই রেল লাইনটি খুলনা পর্যন্ত চলে গেছে। তো নাহারুল দাদা খেয়াল করেন আকাশে মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে, ওনাকে তাড়াতাড়ি রওনা দিতে হবে। যদি এই নাহারুল দাদা দ্রুত হেঁটেও চুয়াডাঙ্গা থেকে তার গ্রাম গাইদঘাট পর্যন্ত যান, তবুও
কমপক্ষে 1 ঘন্টা লাগবে। নাহারুল দাদা আবার খুব বিড়ি খেতেন, তো 1 প্যাকেট বিড়ি এবং একটি ম্যাচ উনি সাথে নেন এবং দোকানদারের কাছ থেকে একটি পলিথিনও নিয়ে নেন। ওই ম্যাচটি সেই পলিথিনের মধ্যে নিয়ে নেন, যদি বৃষ্টি হয় তাহলে এগুলো পলিথিনের ভিতরে সুরক্ষিত থাকবে এই চিন্তা করে। আর এখন যেভাবে চুয়াডাঙ্গা যে রেল লাইনের আশেপাশে অনেক ঘরবাড়ি আছে, তখন কিন্তু এই সমস্ত জায়গায় বেশিরভাগই ডোবা নালা, গাছপালা, পরিত্যক্ত জায়গায় এগুলোতে ভরা ছিল। তো ওনার সব কাজ শেষে বের হতে হতে রাত প্রায় 1টা বেজে যায়। উনি সিদ্ধান্ত নেন সোজা রেল লাইন ধরেই হাঁটবেন, যে ভাবা সেই কাজ। উনি হাঁটা শুরু করেন। তো উনি মিনিট 10 হাঁটার পর রাস্তার পাশে একটা ডোবা ছিল, ডোবা বলতে পরিত্যক্ত পুকুর বা নালা আর কি। তো ওই ডোবার পাশে বড় একটি তাল গাছ দেখতে পান। উনি কিন্তু এই রাস্তায় রাতের বেলা, দিনের বেলা শতবার এসেছেন, কিন্তু কোনোদিন ডোবার পাশে উনি তাল গাছ দেখতে পান নাই। এটা দেখে উনি বেশ অবাক হন। উনি তাল গাছটার দিকে বেশ খানিকক্ষণ তাকিয়ে থাকেন। উনি দেখেন যে এই তাল গাছটা অন্যান্য যে সমস্ত স্বাভাবিক তাল গাছ আছে তার থেকে প্রায় দ্বিগুণ লম্বা। উনি খেয়াল করেন তাল গাছ থেকে ডোবার মধ্যে কিছু একটা ধপাস করে লাফিয়ে পড়ল। নাহারুল দাদার চোখ সাথে সাথে ওই তাল গাছটা থেকে ওই ডোবার দিকে চলে যায়, তার নজর। তো উনি দেখেন চিকন একটা শরীর ডোবার মধ্যে সাঁতার কাটছে। এই নাহারুল দাদা কিন্তু খুবই সাহসী একজন মানুষ। যারা ওই গ্রামে এখনো তাকে চেনেন তারা জানেন উনি কতটা সাহসী, এবং এখন ওই গ্রামের সবচেয়ে সাহসী ব্যক্তিদের মধ্যেই নাহারুল দাদা একজন। তো ওই নাহারুল দাদা এটা দেখে উনি ডোবার কাছে দাঁড়িয়ে যান। এতক্ষণ উনি যে জিনিসটা দেখছিলেন, তো উনি দেখেন যে মানুষের মতো চিকন একটা শরীর নিয়ে ডোবার মধ্যে কেউ সাঁতার কাটছে। এটা উনি দেখে দাঁড়িয়ে যান এবং বোঝার চেষ্টা করে আসলে জিনিসটা কি। উনি ভালো করে তাকিয়ে দেখেন ওই জিনিসটা হঠাৎ করে সাঁতার কাটা বন্ধ করে নাহারুল দাদার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নাহারুল দাদা দেখেন যে এটা কোনো মহিলা মানুষের মতো মুখ এটা মনে হচ্ছে, কিন্তু মাথায় মনে হচ্ছে কোনো চুল নেই, পুরো শরীরটাই হাড্ডিসার। তার চোখ দুটো অবশ্য অন্ধকারে জ্বলজ্বল করছে। এরপর ওই জিনিসটা পুকুর থেকে উঠে পড়ে এবং ডোবার উল্টো পাশে জঙ্গলের ভিতরে চলে যায়। নাহারুল দাদা বুঝতে পারেন যে উনি স্বাভাবিক কোনো কিছু দেখেন নাই। আবার উনি সাথে সাথে আরো একটি জিনিস দেখেন, যে জায়গায় একটু আগে এত লম্বা একটা তাল গাছ দেখেছিলেন সেখানে আর কোনো তাল গাছও নাই। উনি দ্রুত পকেট থেকে ম্যাচ ও বিড়ি বের করে বিড়িটা ধরিয়ে ফেলেন এবং ওখান থেকে দ্রুত হাঁটা শুরু করেন। উনি সিদ্ধান্ত নেন একমাত্র ট্রেন না আসলে উনি রেল লাইন থেকে কোনোভাবেই নামবেন না, কারণ গ্রামে ভূত প্রেত নিয়ে কিন্তু একটা কথা প্রচলিত আছে যে লোহার কাছে তারা আসে না, তাই রেল লাইন নাকি কোনো অশুভ শক্তি পার হতে পারে না। যাই হোক, গ্রামে এটা একটা প্রচলিত ধারণা। তো নাহারুল দাদা তো রেল লাইন ধরে হাঁটা শুরু করেন। তো উনি বেলগাছি নামক একটা রেল স্টেশন পার হওয়ার পরে বিশাল একটা মাঠ পড়ে। এই মাঠটির নাম হচ্ছে এরোপথ। এই এরোপথ নিয়ে অনেক ঘটনা প্রচলিত আছে, তার মধ্যে একজন হাজী সাহেবের ঘটনা গোদান নামে আমাদের এই চ্যানেলে প্রচার করা হয়েছে। তো এই নাহারুল দাদা যখন এরোপথে আসেন তখনও উনি কিন্তু এই রেল লাইন ধরেই হেঁটে চলছেন। ওনার এখনো ওই জায়গা থেকে তার গ্রামে যেতে কমপক্ষে 40 মিনিটের মতো লাগবে। তো দাদা যখন এই এরোপথে ঢুকেছেন তখন দেখেন মাঠের মধ্যে দিয়ে একটা বিশাল আকৃতির শূকর বা গন্ডার এই টাইপের কিছু একটা ঘোত ঘোত শব্দ করতে করতে দাদার দিকে ছুটে আসছে। তো দাদা কিন্তু তখনও বিড়ি ধরিয়ে রেখেছেন। তো এই প্রাণীটাকে আসা দেখে দাদা তো দাঁড়িয়ে পড়েন। উনি দেখেন এই শূকর বা গন্ডারের মতো একটা জিনিস, এটার মাথায় বিশাল আকৃতির একটা শিঙের মতো আছে এবং সেটার উচ্চতা কমপক্ষে 10 ফুট তো হবেই, এবং এই শিংটা সামনের দিকে বাড়িয়ে দাদার দিকে তেড়ে আসছে। দাদা কি করেছেন, রেল লাইন থেকে খোয়া তুলে ওই প্রাণীটার দিকে ছুঁড়ে মেরেছেন। কিন্তু দাদা খেয়াল করেন যে এই খোয়াগুলো ওই জিনিসটার গায়ে লাগছে না, শরীরটা ভেদ করে চলে যাচ্ছে। আর এই প্রাণীটা যেভাবে তার দিকে আক্রমণ করার জন্য তেড়ে আসছিল, কিন্তু সে সেভাবে এখন আর কাছে আসতে পারছে না। তো দাদা যেদিকে হাঁটছে ওই প্রাণীটাও দাদার থেকে 10 হাত ধরে রেল লাইনের পাশ দিয়ে ধরে হেঁটে যাচ্ছে।
আর শিং দিয়ে মাটি চিটতে চিটতে দুই পাশে গর্ত করছে, ঠিক যেমন গরু দিয়ে লাঙল দিয়ে মাটি দুই ভাগ করা হয়, ঠিক সেভাবে। তো দাদা বুঝতে পারেন এটা তো সাধারণ কোনো শূকর বা গন্ডার না, শূকর তো এরকম হয় না, আর গন্ডার এখানে আসবে কোত্থেকে, কিন্তু এরকমই মনে হচ্ছে রাতের অন্ধকারে। কোনোভাবেই এটা দেখে ভয় পাওয়া যাবে না, উনি নিজের মনকে এভাবে বুঝ দিচ্ছেন। তো উনি রেল লাইনের ভেতর দিয়ে হাঁটছেন, পাশাপাশি বিড়ি ধরিয়েই রেখেছেন। তো উনি হাঁটছেন, ওই প্রাণীটাও হাঁটছে। হঠাৎ করে নাহারুল দাদা দেখেন ওই প্রাণীটা নাই। এরপর উনি অল্প কিছু দূর হেঁটেছেন, এর মধ্যে উনি কিছু মানে আর অন্য কোনো কিছু দেখতে পান নাই। এরপর হঠাৎ করে নাহারুল দাদার সামনে, সামনে বলতে রেল লাইনের পাশে একটা গরু চলে আসে। এই গরুটি লাফালাফি শুরু করে। আমরা যেমন ফুটবল খেলার সময় বল একবার মাটিতে পড়ে আবার উপরের দিকে উঠে যায়, এবার সুইং করে, ঠিক তেমনি ওই গরুটা লাফিয়ে শূন্যে উঠে যাচ্ছে, আবার নিচে পড়ছে, আবার উঠে যাচ্ছে, আবার নিচে পড়ছে। তো এই যে এইভাবে যে নিচে পড়ছে, এতে কিন্তু কোনো শব্দ হচ্ছে না, মানে গরুটা মনে হচ্ছে খেলা করছে। এক পর্যায়ে ওই গরুটি লাফালাফি বন্ধ করে দেয় আর গরুর মতো হাম্বা হাম্বা করে ডাকতে থাকে, কিন্তু এত জোরে ডাক দিচ্ছিল নাহারুল দাদার ভাষ্য মতে মনে হচ্ছে তার কানের পর্দা ফেটে যাবে, এত জোরে শব্দটা ছিল। উনি দুই হাত দিয়ে কান বন্ধ করে দাঁড়িয়ে থাকেন আর রেল লাইনের দুই পাশে খেয়াল করতে থাকেন যে ট্রেন আসছে কিনা, কারণ কানে হাত দেওয়ার কারণে ট্রেনের শব্দ যদি উনি শুনতে না পারেন সেক্ষেত্রে ভয়ানক কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আবার ট্রেন আসাতে ওনাকে নিচে নেমে যেতে হবে, আর নিচে নামলে বাইরের এই খারাপ পিশাচটা তার ক্ষতিও করতে পারে। তখন নাহারুল দাদা কি করেছেন, রেল লাইনের দুই পাশে ভালো করে তাকে বাড়ির দিকে জোরে হাঁটতে শুরু করেছেন। তো নাহারুল দাদা দেখেন তার আশেপাশে এখন একটি গরু না, অনেকগুলো গরু তার সাথে হেঁটে যাচ্ছে। তো দাদা তো সামনে জোরে জোরে হাঁটতে থাকেন আর ওই গরুগুলোর দিকে উনি মাঝে মাঝে তাকাচ্ছেন। এবার তিনি দেখেন গরুগুলো আস্তে আস্তে কমতে শুরু করেছে। আগে যেখানে অনেকগুলো গরু ছিল তার থেকে এখন মনে হচ্ছে বেশ কয়েকটা কম। তো একবার লাইন সোজা যেদিকে সেদিকে তাকান, আর একবার গরুর দিকে তাকান, আর একবার পিছন দিকে তাকান যে ট্রেন আসছে কিনা। তো এইভাবে উনি হেঁটে যাচ্ছেন। আর এই ঘটনার মধ্যেও কিন্তু উনি একের পর এক সিগারেট ধরিয়েই যাচ্ছেন, মানে বিড়ি ধরিয়ে যাচ্ছেন। তো একটা শেষ হচ্ছে তো আর একটা ধরাচ্ছেন। এর মধ্যে নাহারুল দাদা কি করেছেন, একবার গরুর দিকে তাকান, আর একবার রেল লাইনের পাশে, মানে এইভাবেই উনি চলছিল। আর আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন যে ওই গরুগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, কমতে কমতে একটা গরু শুধু তার পাশ দিয়ে চলছে। তো নাহারুল দাদা আবার সামনের দিকে তাকিয়ে দেখেন যে উনি অনেক দূর চলে এসেছেন, আর মিনিট 10-12 হাঁটলেই গ্রামের মধ্যে উনি ঢুকে যাবেন। তো ওনার কাছে থাকা বিড়ি এখনো পর্যাপ্ত পরিমাণে আছে, এমনটা না যে শেষ হয়ে যাচ্ছে বা একটা দুটো আর অবশিষ্ট আছে, বিষয়টা এরকম না। তো উনি ভালোভাবেই বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারবেন এই বিড়ি ধরিয়ে। তো উনি জোরে হাঁটা বাদ দিয়ে ধীরে ধীরে হাঁটা শুরু করে, কারণ এতক্ষণ উনি জোরে জোরে হেঁটে বেশ হাঁপিয়ে গেছেন, পাও ব্যথা হয়ে গেছে। আর দীর্ঘ সময় রেল লাইন ধরে এভাবে হাঁটলে পা ব্যথা হয়েই যায়। তো উনি আবার যখন আস্তে আস্তে হাঁটা শুরু করেছেন, মিনিট খানেক আশেপাশে তাকান নাই, হঠাৎ পাশ দিয়ে একটা শব্দ শুনতে পান, খুব বিশ্রী আর মোটা একটা কণ্ঠ, একটা মহিলা মানুষের কণ্ঠ আর কি। সেই কণ্ঠটা শুনে উনি পাশে তাকান, উনি দেখতে পান যে ওই যে ডোবায় যে জিনিসটা দেখেছিলেন ওই জিনিসটা ওনার পাশাপাশি এখন হাঁটা শুরু করেছে। উনি দেখেন 10 ফুটের মতো লম্বা কঙ্কাল টাইপের একটা নারী মূর্তি, মাথা ভর্তি টাক, সমস্ত শরীর সাদা। পায়ের দিকে তাকিয়ে দেখেন যে ওই মহিলার পাটা ঘোড়ার পায়ের মতো, মানে ঘোড়ার মতো খুর আছে পায়ে, আর চোখ দুটো এত স্ফীত হয়ে এসেছে মনে হচ্ছে কোটর থেকে এখনই চোখ দুটো বেরিয়ে পড়বে, বেশ জল জল করছিল চোখ। রেল লাইনের পাশে হাঁটছে এবং খুব রাগান্বিতভাবে এই নাহারুল দাদার দিকে তাকিয়ে আছে, আর দাদাকে খুব বাজেভাবে বলছে যে আমিও দেখব তুই কতক্ষণ আমার হাত থেকে বাঁচতে পারিস, এভাবে বলে যাচ্ছে। মানে দাদার সাহসটা আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে আর কি এই ধরনের কথা বলে। তো দাদা কি করেছেন যে এই রেল লাইন থেকে আবার কিছু খোয়া বা পাথর হাতে নিয়েছেন, ওই জিনিসটার দিকে ছুঁড়ে মেরেছেন। দাদা খেয়াল করেন যে এই পাথর ওই জিনিসটার শরীরে কোনো আঘাতই করছে না, কিন্তু এটা ছোড়ার কারণে ওই জিনিসটা আরো রেগে যাচ্ছে। এইভাবে চলতে চলতে এই নাহারুল দাদা গ্রামের কাছে চলে এসেছেন।
তখন ওই জিনিসটা দাদাকে বলে, আমি কিন্তু তোর পিছু ছাড়বো না, মনে রাখিস। এখন আমি চলে যাচ্ছি, আজানের সময় হয়ে গিয়েছে দেখে, কিন্তু আমি আবার আসব। এই বলে ওই জিনিসটা অদৃশ্য হয়ে যায় এবং সত্যি ওই সময় আজান দিয়ে দেয়। কিন্তু উনি যখন বের হয়েছেন রাত 1টা, এখন সর্বোচ্চ 2টো বাজতে পারে, কিন্তু এর মধ্যে এতটা সময় পার হয়ে গেছে উনি কিন্তু বুঝতে পারেন নাই। তো দাদা কি করেছেন, রেল লাইন থেকে নেমে বাড়ির দিকে দিয়েছেন এক দৌড়ে উনি গ্রামের ভেতরে চলে গেছেন। এরপর উনি বাড়ি চলে গেছেন। পরদিন পরিবারের সাথে শেয়ার করেন যে উনি যা যা দেখেছেন। পরিবার লোক কিন্তু খুব বকাঝকা করে যে সিনেমা দেখার বদ অভ্যাস গেল না, তারপরে এত রাতের বেলা গিয়েছিস আর এই ধরনের ভয়ানক ঘটনা ঘটিয়েছিস, আর খবরদার রাতের বেলা সিনেমা দেখতে যাবি না। প্রিয় লিসেনার্স, ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। মূলত আমরা এই ঘটনার প্রথম অংশটা শুনলাম, এবার আমরা শুনব এই ঘটনার দ্বিতীয় অংশ। এই ঘটনার বেশ কয়েক মাস কোনো সমস্যা ছিল না, একদম স্বাভাবিক। নাহারুল দাদা ওই বিষয়টা ভুলতে বসেছেন। নাহারুল দাদার আবার মাছ ধরার খুব নেশা ছিল। নাহারুল দাদার রাতে মাছ ধরতে খুবই বেশি পছন্দ করতেন আর কি। তো বেশিরভাগ সময় রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত উনি মাছ ধরতেন খেপলা জাল দিয়ে। অন্য মানুষরা ওখানে মাছ ধরতো, তবে সন্ধ্যার দিকে তারা যেতেন, রাত 9টার দিকে বা 10টার দিকে মাছ ধরে চলে আসতেন। আর দাদা যেতেন হচ্ছে এই লোকগুলো যখন মাছ ধরে চলে আসেন তারপরে, রাত 10টার দিকে। অবশ্য দাদার দেখা দেখি আরো কয়েকজন লোকও তার সাথে মাছ ধরতেন। তো একটা রাতে উনি যান, ওই সময় রাত আনুমানিক 9টার মতো বাজে। 1980 সালের দিকে রাত 9টা কিন্তু অনেক সময়। তো নাহারুল দাদার অভ্যাস ছিল উনি নিরিবিলি মাছ ধরতে পছন্দ করতেন। তো দাদা মাছ ধরতে যাওয়ার সময় স্বাভাবিকভাবেই উনি সাথে জাল নিতেন, পাশাপাশি বিড়ি নিতেন, ম্যাচ নিতেন, 4 ব্যাটারির একটা টর্চ লাইট, তারপরে মাছ রাখার হাঁড়ি এবং একটা বড় ধারালো দা সাথে নিতেন। তো নাহারুল দাদা ছোট থেকেই কিন্তু এভাবে মাছ ধরার অভ্যাস ছিল, আর উনি কিন্তু খুব সাহসী মানুষ। তো একদিন দাদা মাছ ধরছেন, কিন্তু দাদা অন্য দিনের তুলনায় তেমন মাছ পাচ্ছেন না। এদিকে আকাশেও প্রচুর মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। হঠাৎ করে আকাশটা নিকশ কালো হয়ে যায়, চাঁদটাও ঢেকে যায় মেঘে। ওনার হাতে টর্চ লাইট ছিল, সেটা দিয়ে উনি মাছ ধরার চেষ্টা করছিলেন। তো দাদা ভাবেন রাত আসলে অনেক হয়ে গেছে, আজকে সবাই মাছ পাচ্ছি না, আবার বৃষ্টির ভাব চলে আসছে। তো সবকিছু গুছিয়ে উনি বাড়িতে চলে যাবেন এরকম সিদ্ধান্ত নেন। উনি সবকিছু গোছানো শুরু করে দিয়েছেন। হঠাৎ করে দাদার কানে দূর থেকে একটা শব্দ ভেসে আসে, কেউ যেন চাপা স্বরে কান্নাকাটি করছে। তো এই কান্নার শব্দ শুনে দাদা থমকে দাঁড়িয়ে যান। কান্নার শব্দটা কোন দিক দিয়ে আসছে এটা উনি বোঝার চেষ্টা করেন। দাদা বুঝতে পারেন উনি যেখানে দাঁড়িয়ে আছেন তার বাম দিক থেকে কান্নার শব্দটা আসছে। উনি সবকিছু ওখানে রেখে যেদিক দিয়ে কান্নার শব্দ আসছে সেই দিকে যেতে থাকেন। তো দাদা যতই সামনে যান কান্নার শব্দটিও ততই দূরে সরে যেতে থাকে। দাদা মাছ ধরার জায়গা থেকে বেশ কিছু দূরে চলে এসেছেন। হঠাৎ দাদা দেখতে পান খালের ভেতর দিয়ে একটা শাড়ি পরা মেয়ে হেঁটে যাচ্ছে, হাঁটু পর্যন্ত তার পানির নিচে, বাকিটা উপরে। তো এই মেয়ের গলা থেকে কান্নার শব্দ আসছে। নাহারুল দাদা বলে ওঠেন, এই মেয়ে তুমি কে, এত রাত্রে এখানে কি করছো, কান্নাকাটি করো কেন? নাহারুল দাদা চিন্তা করছেন আবার আত্মহত্যা করতে আসছে কিনা পরিবারের সাথে ঝগড়াঝাটি করে। তো এই কথা বলার পর ওই মেয়েটির কান্না থেমে যায়। মেয়েটি বলে ওঠে, আমার বাড়ি ওইখানে, একটা জায়গাকে ইঙ্গিত করে দেখায়, আপনি আমাকে আমার বাড়িতে দিয়ে আসেন, আমি খুব ভয় পাচ্ছি। তো দাদা বলেন, ঠিক আছে, কিন্তু তুমি কান্না করছিলে কেন? উত্তরে মেয়েটি বলে, একটা উঁচু ঢিবি আছে সামনে, ওইখানে আমার মায়ের কবর। এটা বলে আর কি। তো আমি গভীর রাতে প্রায় আসি মায়ের কবর দেখতে। আমি তো কাছে যেতে পারি না, দূর থেকে দেখি আর কান্না করি। আর পানির ভিতর দিয়ে চলতে আমার ভালো লাগে, এই জন্য পানির মধ্যে দিয়ে হাঁটছি। তো দাদা বলেন, আমি তো অনেকদিন ধরে এখানে যাতায়াত করি, কই তোমাকে তো কখনো দেখি নাই রাতের বেলা, আর ওই ঢিবির ওখানে যে কোনো কবর আছে এটা তো আমি জানি না। তো যাই হোক, দাদা বলেন যে তোমার তো এত রাত্রে এখানে একা একা আসা ঠিক হয় নাই, চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। এই বলে নাহারুল দাদা খালের উপরে মাটি দিয়ে হাঁটছেন, আর ওই মেয়েটি সে কিন্তু মাটিতে উঠছে না, হাঁটু পানির উপর দিয়ে সে হাঁটছে আর কি, তার হাঁটু পর্যন্ত পানি আর কি। বেশ কিছুটা যাওয়ার পরে ওই মেয়েটি কিন্তু উঠছে না। দাদা বলে যে তুমি ওঠো, তোমাকে এগিয়ে দিয়ে আসি, কিন্তু সে ওঠে না। হঠাৎ করে মেয়েটি বলে ওঠে যে আপনি এখন যেতে পারেন, এখন আমি একাই চলে যেতে পারবো। এই কথাটি বলার সাথে সাথে
এই মেয়েটি মুখ ঘুরিয়ে দাদার দিকে খুব ভালো করে তাকায়। এতক্ষণ কিন্তু ভালো করে সে মুখ দেখাচ্ছিল না, তার চুল দুপাশে ঝোলানো ছিল, চেহারাটা ভালো দেখা যাচ্ছিল না আর কি। তো যখন তাকিয়েছে দুপাশের চুলটাও ওই মেয়েটি সরিয়ে দেয়, তখন প্রথমবার দাদা তার জীবনে সবচাইতে সুন্দর চেহারার কোনো মেয়েকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখেন। এত সুন্দর মেয়েকে নাকি উনি কখনো জীবনে দেখেনি এবং এখনো দেখেন নাই। এখন যে ওনার বয়স এত, এখনো দেখেন নাই। তো হঠাৎ করে পেছন থেকে একটা কণ্ঠে দাদার নাম ধরে ডেকে ওঠে, এই নাহারুল, এই বলে ডেকে ওঠে। তো দাদা আবার পেছন দিকে তাকিয়ে দেখেন যে কেউ নাই, কে আবার ডাক দিল। আবার সামনের দিকে তাকিয়ে দেখেন বা পাশে তাকিয়ে দেখেন যে ওই মেয়েটাও নাই। তো দাদা বুঝতে পারেন না যে এত দ্রুত মেয়েটা কোথায় গেল। তো দাদা কি করেন, আবার তার মাছ ধরার জায়গায় চলে আসেন, আবার সবকিছু গুছিয়ে বাড়ি চলে আসেন, কারণ ওই মেয়েটাকে এগিয়ে দিবেন এই চিন্তা করে ওনার ওই মাছ ধরার জিনিসগুলো একটা জায়গায় রেখে এসেছিলেন। উনি বাড়িতে চলে আসেন, কিন্তু রাতের ওই কথা কাউকে উনি বলেন না। পরের দিন দাদার মনে শুধু একটাই প্রশ্ন উকি দিচ্ছিল, এত সুন্দর মেয়েটা হঠাৎ করে কোথা থেকে এলো, কোথায় চলে গেল। পরদিন রাতে আবার এই নাহারুল দাদা মাছ ধরতে যান। দাদা এক মনে মাছ ধরছেন, হঠাৎ করে উনি পেছন দিকে তাকিয়ে দেখেন ওই মেয়েটি আজকেও সেই একই পোশাকে দাঁড়িয়ে রয়েছে, তবে আজকের কান্নাকাটি করছে না। দাদা ওই মেয়েটাকে দেখে একটু চমকে যান। তখন ওই মেয়েটাকে দাদা জিজ্ঞেস করে বলে, আচ্ছা সত্যি করে বলো তো তুমি কে? তখন ওই মেয়েটা বলে, আমি সত্যি বললে আপনি ভয় পাবেন না তো? তখন দাদা বলেন, ভয় পেলে একা একা কি এই রাতে এই জায়গায় আমি মাছ ধরতে আসতাম? তখন ওই মেয়েটি বলে, আমি মানুষ না, আমি পড়ি, আমি এখানেই থাকি, আমি প্রতিদিন আপনাকে দেখি, আপনাকে আমার ভালো লাগে, আমি মানুষের রূপ নিয়ে এখানে এসেছি, আমি এটা জানি যে আপনার অনেক সাহস। এই কথা শুনে দাদা কিছুটা স্তম্ভিত হয়ে যান। তখন ওই পরীটা বলে, আপনি আমার কথা কাউকে বলবেন না, তাহলে আপনারও ক্ষতি হতে পারে, আবার আমারও ক্ষতি হতে পারে। এরপরে এই নাহারুল দাদা একটা মোহের মধ্যে পড়ে যান। ওই পরীটা গভীর রাতে দাদার ওখানে আসতো, দাদা মাছ ধরতো, ওই পরীটাও পাশে হাঁটাহাঁটি করতো, দাদারও ভালো লাগতো। মানে দাদা প্রতি রাত্রে মাছ ধরতে আসবেনই, যত যাই হোক না কেন। মানে তার মধ্যে একটা এমন ঘোর কাজ করছে যে ওখানে না আসলে তার ভালো লাগছে না। আর ওই যে পরীটা দাদার জন্য মাঝে মাঝে অনেক ফলমূল নিয়ে আসতো। এভাবে বেশ কয়েক মাস কেটে যায়। তো বাড়ির লোকজন খেয়াল করছে এই নাহারুল দাদা প্রতিনিয়ত আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছেন। দাদার পরিবার তাকে জিজ্ঞেস করে যে কি ব্যাপার, তোর কি কোনো সমস্যা হয়েছে, কোনো অসুখ করেছে? দাদা বলে, না তো, কোনো সমস্যা হয়নি। তো দাদার শরীর যখন বেশি খারাপ হওয়া শুরু করলো, তখন তার পরিবার থেকে দাদাকে রাতে মাছ ধরতে যেতে কঠোরভাবে নিষেধ করে দেওয়া হয়। দাদাও খেয়াল করে যে তার শরীর আসলে আগের থেকে অনেক শুকিয়ে গেছে, শরীরেও অতটা শক্তি পান না। তো দাদার মাছ ধরতে যান না। দাদা যখন কয়েকদিন মাছ ধরতে যান নাই, একদিন দাদা রাতের বেলা জানালার কাছে ঠক 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 শব্দ শুনতে পান। তখন উনি বলেন যে এই কে? তখন একটা সুন্দর সুরেলা কণ্ঠে কেউ বলে ওঠে, আমি। নাহারুল দাদা তো বুঝতে পারেন সেই পরীটি এখানে এসেছে। উনি জানালা খুলে দেখেন আসলে সেই পরীটি দাঁড়িয়ে আছে। ওই পরীটি ইশারায় তাকে বাইরে যেতে বলছে এবং তাকে বলছে যে আস্তে করে বাইরে আসো, কেউ যেন বুঝতে না পারে। তো দাদা আস্তে আস্তে দরজা খুলে বাইরে যান, দীর্ঘ সময় কথা বলে আবার চুপি চুপি তার ঘরে চলে আসেন। এভাবে প্রতি রাত্রে ওই পরীটা তার কাছে আসতো এবং কথা বলতো। একদিন কি হয়েছে, এই নাহারুল দাদার আব্বা রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার সময় উনি দেখেন যে ঘরের পাশে তার ছেলে কারোর সাথে কথা বলছে, কিন্তু সামনে কেউ নাই। উনি কিছুটা আড়ালে দাঁড়িয়ে দেখতে থাকেন। উনি দেখেন পুরো সময়টা এই নাহারুল দাদা একা একা কথা বলছে, কিন্তু তার পাশে কেউ নাই। নাহারুল দাদার ভাষ্য মতে ওই সময় নাকি বাড়ির এক পাশে তাকিয়ে ওই পরীটা ভয় পেতে থাকে। খুব ইনোসেন্ট, মানে একদম মনে হচ্ছে নাবালক কোনো বাচ্চা যেভাবে কোনো কিছু দেখে ভয় পায়, মানে ওই পরীটা ওইভাবে ভয় পাচ্ছে। যখনই নাহারুল দাদা জিজ্ঞেস করছেন যে কি ব্যাপার, তুমি ভয় পাচ্ছ কেন? বলে, তোমার আব্বা এদিকে আসছে। তখন নাহারুল দাদা আবার ওই দিকটাতে তাকিয়েছেন, দেখেন সত্যি তার বাবা দিকে আসছে। আবার সামনের দিকে তাকিয়ে দেখেন ওই পরীটা নেই। তার মানে ওই পরীটা তখন চলে গেছে। তখন আবার নাহারুল দাদার আব্বা এসে নাহারুল দাদাকে বলেন, কিরে তুই এতক্ষণ কার সাথে কথা বলছিলি? তখন নাহারুল দাদা কিন্তু মিথ্যা বলার চেষ্টা করেন, কিন্তু ওনার আব্বা বুঝে ফেলেন যে কোনো একটা অদৃশ্য জগতের কারো সাথে উনি কথা বলছিলেন। এরপর ওনার আব্বা ওনাকে রুমে যেতে বলেন এবং ঘুমিয়ে পড়তে বলেন।
ওনার আব্বা ওই দিন সারা রাত ওনার দরজার পাশে বসেছিলেন, ঘুমান নাই। ফজর আজানের পর উনি ঘুমাতে গিয়েছিলেন। পরদিন সকালবেলা বাড়িতে এই নাহরুল দাদার আব্বা তার এক বন্ধুকে নিয়ে আসেন। তিনি ওই সময় খুব নাম করা একজন আলেম ছিলেন। তো তিনি এসে নাহরুল দাদাকে জিজ্ঞেস করেন, নাহরুল, রাতের বেলা তুমি কার সাথে দেখা করো, কার সাথে কথা বলো, সত্যিটা বলো। যদি সত্যিটা বলো তাহলে কিন্তু তোমাকে আমরা বাঁচানোর চেষ্টা করতে পারবো, আর যদি সত্যিটা না বলো, গোপন করার চেষ্টা করো, তাহলে কি তোমার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। এখন নাহরুল দাদা চিন্তা করছেন যে সত্যিটা যদি বলি, এই সুন্দরী পরীটা আমার কাছে যদি না আসে তাহলে তো আমার ভালো লাগবে না। তো উনি আসলে ইনিয়ে বিনিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু নাহরুল দাদা তো আসলে তখন এটার ভয়াবহতাটা বুঝতে পারেন নাই। ওই যেই ভদ্রলোক এসেছিলেন, মানে যাকে নাহরুল দাদার আব্বা নিয়ে এসেছিলেন, উনি বলছেন যে নাহরুল, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় মনে হচ্ছে তুমি ভালো কোনো জিনিসের পাল্লায় পড়ো নাই, তুমি খুব খারাপ কোনো জিনিসের পাল্লায় পড়েছ, তুমি একটা মোহে পড়ে গেছো। বাবা, সত্যিটা বলো, নাহলে কিন্তু তোমার বিশাল বিপদ হয়ে যাবে। এই কথা শোনার পর নাহরুল দাদার কিছুটা ঘোর কাটে। উনি চিন্তা করেন যে আসলেই তো আমার শরীর এভাবে শুকিয়ে যাচ্ছে কেন। তো উনি ওই যে মাছ ধরার যে ব্যাপারটা, এটা সবকিছু খুলে বলেন কিভাবে ওই জিনিসটা সাথে তার দেখা হয়। তো এই কথা শোনার পর ওই আলেম বলেন যে, ওরে নাহরুল, এটা তো কোনো পরী না রে, এটা ভয়ঙ্কর এক পিশাচিনী। ও সুন্দর রূপ ধরে তোমার কাছে এসে প্রতিনিয়ত তোমার অগোচরেই তোমার শরীর থেকে অল্প অল্প করে রক্ত চুষে খেয়ে যাচ্ছে। ওর ইচ্ছা তোমাকে তিল তিল করে মেরে ফেলা। খবরদার, এখন থেকে তুমি ডাকলেও সাড়া দিবা না। আর বাড়ির সবাইকে ওই আলেম বলে দেন যে ও যেন কয়েকদিন একা একা কোনোভাবে না থাকে, ওর সার্বক্ষণিকভাবে আপনার সাথে থাকবে, রাতের বেলা ও যেন একা একা না ঘুমায়। তো উনি এটাও বলে দেন, আমি যত দ্রুত সম্ভব ওই ভয়ঙ্কর পিশাচিনীকে বন্দি করব। এই বলে ওই আলেম চলে যান। তো একদিন পরেই ওই আলেম নাহরুল দাদার আব্বাকে খবর পাঠান এবং বলেন, ওই পিশাচিনীর আমি একটা সমাধান করেছি, কখনো আর হয়তো বা সে জ্বালাতন করতে আসবে না। তো নাহরুল দাদার আব্বা এসে নাহরুল দাদাকে জানান যে আর কোনো সমস্যা নেই, তবে আগের মতো এভাবে রাত বিরেতে আর চলাচল করো না। তো এরপর কিন্তু কেটে যায় 9টি বছর। নাহরুল দাদার বিয়ে হয়ে যায়, দাদা এসব কিছুই ভুলে গিয়েছেন। একদিন গভীর রাত্রে ঘটে এক ভয়ানক ঘটনা। নাহরুল দাদা আর 3 বন্ধু, মানে তারই 3 বন্ধু, চুয়াডাঙ্গা জেলার ওই দর্শনার কোনো একটা গ্রামের ওই দিকটা দিয়ে আসছিলেন। ওই গ্রামের উপর দিয়ে একটা নদী চলে গেছে, ওই নদীর উপর একটা ব্রিজ ছিল। ওই ব্রিজের উপর দিয়ে আশেপাশে সব লোকজন চলাচল করতো আর কি। তো নাহরুল দাদা ওই গ্রাম এবং ব্রিজের নামটা বললেও সঙ্গত কারণে আমাদেরকে বলতে নিষেধ করেছেন, যাই হোক আমরা বলছি না। তো নাহরুল দাদা আর তার 3 বন্ধু যখন ওই ব্রিজের কাছে চলে আসেন, হঠাৎ করে ওই 4 জনই খেয়াল করেন ব্রিজের উল্টো পাশ থেকে একটা দমকা বাতাস ওই দিকটাতে, মানে নাহরুল দাদাদের দিকে আসছে। ব্রিজের আশেপাশে গাছগুলো ছিল, সেই গাছগুলো দেখে বুঝতে পারছেন দূর থেকে একটা বাতাস আসছে। তো এই বাতাসটা দেখে তাদের কাছে স্বাভাবিক মনে হয় না, কারণ আশেপাশে কোনো বাতাস ছিল না। নাহরুল দাদা এবং তার বন্ধুরা কিন্তু তখনও ব্রিজের উপরে ওঠেন নাই, মানে উঠবে ভাব। হঠাৎ করে মনে হলো ওই বাতাসটা ব্রিজের মাঝে এসে থেমে গেল এবং ওখানে একটা ঘূর্ণি পাকের মতো হচ্ছে, একটা বাতাস আর কি ওখান দিয়ে ঘুরছে। নাহরুল দাদা দেখতে পান এই সেই পরীটা যার সাথে 9 বছর আগে কথা হতো, দেখা হতো। তো নাহরুল দাদাকে পরীর দেশে ওই পরীটা নিয়ে যেতে চাইতো। সর্বশেষ একজন আলেমের দ্বারা তাকে বন্দি করা হয়। তো এই জিনিসটা দাদাকে ডাকতে থাকে এবং বলে, ভেবেছিলাম তোকে তিলে তিলে মারবো, কিন্তু পারিনি। তোর জন্য আমি 9টা বছর বন্দি হয়েছিলাম, আজ কোনো রকমে ছাড়া পেয়েছি। আমি তোকে এখন আমার সাথে নিয়ে যাব। তো এই দৃশ্য দেখে দাদা কিছুটা ভয় পেয়ে যায়, যদিও বা সে ভয়ঙ্কর সুরতে আসে নাই, কিন্তু এই ধরনের কথা বলছে। অথচ এই সুরতে যখন দাদার সামনে এসেছিল তখন তো তাকে ভালোই লাগতো। এদিকে দাদার সাথে যারা দাঁড়িয়ে আছে, ওই 3 বন্ধুও কিন্তু দাঁড়িয়ে আছে। তো দাদা আবার তার 3 বন্ধুকে জিজ্ঞেস করছে, এই তোরা কি ব্রিজের উপর কিছু দেখছিস কিনা? তখন ওই 3 বন্ধু একসাথে বলে ওঠে যে আমরা 3 জনই একটা বিশাল আকৃতির নীল সাপ দেখতে পাচ্ছি,
ঠিক ব্রিজের মাঝখানে ফনা তুলে দাঁড়িয়ে আছে। এত বড় সাপ আমরা জীবনে কখনো দেখি নাই। ওই তিনজনকে তো একে অন্যের সাথে কিছুটা কথা বলেছিল, তো তখনই বুঝতে পারছে তিনজনই একই সাথে দেখছে। তো দাদাকে ওই তিনজন জানান যে এই ঘটনা। তো দাদা বুঝতে পারেন যে উনি যেটা দেখছেন তার বন্ধুরা সেটা দেখছে না, আবার তার বন্ধুরা যেটা দেখছে উনি সেটা দেখছেন না। তখন দাদা ওই বন্ধুদেরকে বলেন, এটা স্বাভাবিক কিছু না রে, যে যতটুকু দৌড়াদৌড়ি পারিস পড়তে থাক, কিন্তু খবরদার কেউ দৌড় দিবি না, একসাথে থাকলে ইনশাল্লাহ আমাদের কোনো বিপদ হবে না। তো এর মধ্যে ওই জিনিসটা দাদাকে একা ওই ব্রিজের উপর আসতে বলে যে নাহারুল একা একা এই ব্রিজের উপর আয়। তো এই কথা কিন্তু শুধু দাদা শুনতে পাচ্ছে, তার তিন বন্ধু কিন্তু শুনতে পাচ্ছে না। কিন্তু তারা মাঝে মাঝে সাপের ফোঁস ফোঁস আওয়াজ শুনতে পাচ্ছে, কিন্তু দাদা কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে যতটুকু দৌড়াদৌড় উনি পারেন এটা পড়ছেন। এর মধ্যে ওই যে সুন্দর চেহারার ওই পরী আস্তে আস্তে তার রূপ পরিবর্তন করতে থাকে। এক পর্যায়ে সে এক ভয়ঙ্কর কঙ্কাল রূপে হাজির হয়। নাহারুল দাদা এই বিভৎস চেহারাটা দেখেই বুঝতে পারেন এটা হচ্ছে সেই পিশাচিনী যেটা সিনেমা দেখে ফেরার পথে ওই ডোবার মধ্যে উনি দেখেছিলেন এবং রাস্তায় তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। তাকে ছেড়ে যাওয়ার আগে বলেছিল যে তোকে আমি ছাড়বো না, মানে ওই রাতের মতো আর কি যেটা বলেছিল। তো দাদা বুঝতে পারেন এই জিনিসটা আজকে তার বড় ধরনের ক্ষতি করতে পারে। আর এই পিশাচিনীটাই তাকে ওই মাছ ধরতে যাওয়ার সময় সুন্দর চেহারা নিয়ে এসেছিল, নিজেকে পরী বলে পরিচয় দিয়েছিল, তাকে ফলমূল খাওয়াতো, মিষ্টি খাওয়াতো। তো নাহারুল্লাহ তো বুঝতে পারেন নাই যে এইটাই ওইটা। তো এদিকে কি হয়েছে, ওই পিশাচিনী তার রূপ আবারও পরিবর্তন করতে থাকে। নাহারুল্লাহ দেখতে পায় যে ওই জিনিসটা আরো ভয়ানক রূপ ধারণ করছে। তো এর মধ্যে নাহারুল দাদা আবার তার তিন বন্ধুকে বলে যে এই তোরা কিছু দেখতে পাচ্ছিস এখন? তারা বলে যে তারা দেখতে পাচ্ছে যে ওই নীল সাপটি আস্তে আস্তে কুচকুচে কালো রঙের হয়ে গেছে। হঠাৎ ওই পিশাচিনী নদীর দিকে তাকায় আর তাকিয়ে নাকি চিৎকার করতে থাকে। তখন ওই চারজনই খেয়াল করে যে নদীর একটা সাইডে মানে ভেতরে আর কি মনে হচ্ছে একটা পাক সৃষ্টি হয়েছে এবং ওই পাকের ভেতর থেকে একটা লম্বা একটা জুব্বা পরিহিত কেউ একজন উঠে আসছে আর কি, পানির উপর দিয়ে হেঁটে হেঁটে ওই ব্রিজের দিকে আসেন এবং তার এক হাতে লোহার শিকলের মতো কিছু একটা, যেটা দিয়ে উনি নদীর উপর দিয়ে হেঁটে ব্রিজের দিকে আসছেন। আর ওনার কারণে এই পিশাচিনী ভয়ে চিৎকার করছে। এই পিশাচিনীকে শুধু এই রূপে ওই নাহারুল দাদাই দেখতে পাচ্ছিলেন, অন্যরা সবাই আসলে সাপের আকৃতিতে দেখছিলেন, কিন্তু এই লম্বা জুব্বা পরিহিত এই লোকটিকে চারজনই আবার দেখতে পাচ্ছিলেন। তো এই লোকটি নদীর উপর দিয়ে হাঁটতে হাঁটতে ব্রিজের উপর আসেন, আর নাহারুল দাদার ভাষ্য মতে ওই লোকটি শিকলের এক অংশ দিয়ে মুহূর্তের মধ্যে ওই পিশাচিনীটাকে বলে ওঠেন, মানে বেঁধে ফেলেন। আর ওই সময় পিশাচিনী বলে ওঠে নাহারুল দাদাকে যে আমি আবার যেদিন মুক্ত হব তুই যেখানে থাকিস না কেন আবার তোর কাছে আমি আসবো। এরপর ওই জিনটা সকলের সামনেই ওই পিশাচিনীকে বেঁধে ওই শিকল সমেত নদীর দিকে ছুঁড়ে মারে, কিন্তু শিকলের একটা দিক কিন্তু ওই জুব্বা পরিহিত ওই জিনটার হাতে ছিল। তখন ওই জিনটা এই চারজনকে বলে ওঠে আর কখনোই তোমরা রাতের বেলা এই ব্রিজের উপর দিয়ে যাবা না। তো এর মধ্যে নাহারুল দাদার এক বন্ধু যার বাড়ি ছিল সরোজগঞ্জ নামক একটা জায়গায়, তার নাম ছিল মিজান, তার মাথায় একটা জিনিস মনে পড়ে যায়। সে তার মুরব্বীদের মুখ থেকে শুনেছে যদি রাতের বেলা অস্বাভাবিক লম্বা জুব্বা পরিহিত কাউকে দেখতে পায় তাহলে ধরে নিতে হবে সে ভালো কোনো জিন। যদি তার পা চেপে ধরতে পারো এবং পা ধরা অবস্থায় যদি তার কাছে যদি কোনো কিছু চাও, যা চাবা তাই সে তোমাকে দেবে। এই মিজান আবার কি করেছে, আচমকা দৌড়ে ব্রিজের কাছে যাওয়া শুরু করে এবং ওই জিনটার পা চেপে ধরতে যায়। তখনই ওই জিনটা ওখান থেকে সরে যায় এবং মিজনকে কষে দেয় এক থাপ্পড়। সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে যে থাপ্পড় দিল মিজানকে, কিন্তু মিজানের তো ব্যথা পাওয়ার কথা, অথচ অদৃশ্যভাবে ওখানে থাকা এই নাহারুল দাদা এবং আরো দুজন, টোটাল তো চারজন ছিলেন আর কি, তো থাপ্পড় মারলো মিজানকে, বাকি তিনজনই কিন্তু তাদের মুখে থাপ্পড়ের আঘাত পেলেন, মানে একই থাপ্পড় একসাথে চারজনের গালে লেগেছে। এই থাপ্পড় খাওয়ার সাথে সাথে মিজান অজ্ঞান হয়ে যায়, কিন্তু বাকি তিনজন তো গালে ব্যথা পেয়েছে কিন্তু অজ্ঞান হয় নাই। তখন ওই জিনটা তিনজনের উদ্দেশ্যে বলে ওঠে যাও এই ছেলেটাকে তোমরা নিয়ে যাও,
ও যে কি উদ্দেশ্যে আমার কাছে এসেছে আমি তো বুঝতে পেরেছি, এই জন্যই ওকে থাপ্পড় দিয়েছি। কিন্তু ও যখন আমার দিকে আসছিল তোমরা তো চাইলে ওকে আটকাতে পারতে, কিন্তু তোমরা তো ওকে আটকাও নাই, এই জন্যই অদৃশ্যভাবে এই থাপ্পড়ের আঘাত তোমাদেরকেও দিয়েছি। আর তোমাদের আবার একটা কথা বলছি, এভাবে কখনোই রাতের বেলা এই রাস্তা দিয়ে একা একা যেও না, বিশেষ করে এই ব্রিজের উপর দিয়ে যেও না। এই বলে ওই লোকটি ঠিক যেভাবে এসেছিল ঠিক একই রকম ভাবে নদীর উপর হাঁটতে হাঁটতে চলে যায়। আর তখনও কিন্তু ওখানে পাক হচ্ছিল, ওর ভিতর দিয়ে উনি অদৃশ্য হয়ে যায়। তো তিনজন মিলে মিজানকে ধরে ব্রিজ থেকে গ্রামের ভিতরে নিয়ে এসে এক বাড়ি থেকে পানি নিয়ে চোখে মুখে ছিটিয়ে দিয়ে মিজানের জ্ঞান ফেরানো হয়। তো এখনো এই নাহরুল দাদার কানে সেই কথাটি বাজে, আমি যদি আবার মুক্ত হই তোর কাছে আসবো আর তোকে কিন্তু নিয়ে যাব। তো নাহরুল দাদা বাড়ি এসে সেই আলেমের কাছে আবার যান। সে আলেম তাকে বলেন যে গত রাত্রে যা যা, আলেমকে বলেন যে গত রাত্রে কি কি ঘটেছে। তো আলেম ওই নাহরুল দাদাকে বলেন যে ওই রাত্রে ওই পিশাচিনীটিকে উনি বোতল বন্দি করতে যখন যাবেন তখন একটা ভালো জিন এসে খুব করে অনুরোধ করে যে ওর তো বয়স কম, ও বোঝে না, তো তুমি ওকে বোতল বন্দি করো না, আমি আমার মতো করে ওকে বন্দি করে রাখবো যাতে করে কখনো নাহরুলের কাছে আসতে না পারে। তো ওই জিনের কথায় আশ্বস্ত হয়েই মূলত তাকে বোতল বন্দি না করে উনি ছেড়ে দিয়েছিলেন। তো কোনো কারণে নজর এড়িয়ে ওই জিনটির কাছ থেকে সে সরে এসেছিল এবং এসেই নাহরুল দাদাকে বিরক্ত করা শুরু করেছিল। ওই জিনটি যখন বুঝতে পেরেছিল যে ও আবার সে এই নাহরুল দাদার কাছে এসেছে, সাথে সাথে ওই জিনটি ওখানে চলে আসে, আবার তাকে খুব ভালো করে বন্দি করে নিয়ে যায়। এরপর ওই আলেম বলেছিলেন যে আপাতত কোনো ভয় নেই, ভালোভাবে চলবা। তো এখন তো দাদার বয়স 65 বছরেরও বেশি। এরপরে এখন পর্যন্ত ওই পিশাচিনীর সাথে দাদার আর দেখা হয়নি। তবে দাদা রাতের বেলা কিন্তু এখনো বেশিরভাগ সময় মানুষের ফসল পাহারা দেন। তো বেশ কিছুদিন হলো দাদি মারা গেছেন, দাদির জন্য দোয়া করতে বলেছেন হাফিজ। তো আরেকটা বিষয় হাফিজ বলেছেন যে এই দাদিকে এই নাহরুল দাদা একটা সময় খুব অবহেলা করেছেন, কিন্তু দাদি মারা যাওয়ার পর তার শূন্যতাটা খুব ভালোভাবে উপলব্ধি করেছেন যে উনি কি ভুল কাজটা করেছেন, যার কারণে উনি এই বিষয়টা নিয়ে এখনো আফসোস করেন যে কখনো কোনো মানুষকে এইভাবে অবহেলা করতে নেই, বিশেষ করে কাছের মানুষদের। কারণ সে যখন থাকবে না তখনই তার শূন্যতাটা উপলব্ধি করা যায়, কিন্তু সে যখন থাকবে না হাজার চেষ্টা করেও তো মৃত মানুষকে আর ফেরত আনা সম্ভব না, তাই না? এটা কিন্তু নাহরুল দাদা সবসময় বলেন যে উনি ওনার স্ত্রীর সাথে আসলে অবহেলা করেছেন, তার যথাযথ সম্মানটা উনি দেন নাই, এজন্য উনি খুব আফসোস করেন এবং অনেককেই এই বিষয়ে পরামর্শ দেন। তো নাহরুল দাদার স্ত্রীর জন্য আফনান দ্য হরর ওয়ার্ল্ডের পক্ষ থেকে দোয়া রইল, আল্লাহ ওনার ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌস নসিব করুন। নাহরুল দাদার জন্য দোয়া রইল, উনি আরও দীর্ঘদিন আল্লাহ তাআলা তাকে হায়াত দান করুন, সুস্থ রাখুন। এবং ওনার সাথে আরও অনেক ঘটনা আছে, উনি সেই ঘটনাগুলো আমাদেরকে যেন হাফিজের মাধ্যমে পাঠান, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের লিসেনারদের জন্য পাঠান। চুয়াডাঙ্গায় কিন্তু আমাদের অনেক লিসেনার রয়েছেন, যেটা আমি জানতে পারি বিভিন্নভাবে। তো ইনশাল্লাহ কখনো চুয়াডাঙ্গা গেলে চুয়াডাঙ্গার লিসেনারদের সাথে কিশোরগঞ্জের মতো ওনাদের সাথেও ইনশাল্লাহ দেখা হবে। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। হাফিজকেও ধন্যবাদ, চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। প্রিয় লিসেনার্স, এখন চলে যাব আপনাদের সকলের প্রিয় আরও একজন ঘটনা সংগ্রাহক জুবায়ের ইসলামের ঘটনায়। এই ঘটনাটিও ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাই সেই ঘটনায়। প্রিয় লিসেনার্স, কেমন লাগছে? প্রিয় লিসেনার্স, জুবায়ের ভাইয়ের পাঠানো ঘটনাতে চলে এলাম। এই ঘটনাটি এখন আপনাদের সাথে শেয়ার করব। তো ঘটনাটির সময়কাল কিন্তু খুব বেশি আগের না, 2014 কি 15 সালের। আর এই ঘটনাটি ওনাদের যে গ্রাম, এই গ্রামের 3-4 গ্রাম পরের একটি গ্রামের আপন দুই ভাইয়ের পরিবারের মধ্যে ঘটে যাওয়া একটি ঘটনা।
ঘটনাটি উনি সংগ্রহ করেছেন ওনার চাচা আবুল কালামের কাছ থেকে, যিনি এর আগে রাসু জেলের ঘটনাটি দিয়েছিলেন, এবং আপনারা কিন্তু সকলেই ঘটনাটি খুব উপভোগ করেছিলেন। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। তো এই যে দুই আপন ভাই নিজেদের এবং অন্যের জমি চাষ করে এনাদের জীবন বেশ ভালোই কাটছিল। বড় ভাইয়ের নাম সাজু এবং ছোট ভাইয়ের নাম হচ্ছে রাজু। দুই ভাইয়ের ভেতরে খুব মিল ছিল, যে কোনো কাজে দুই ভাই একজন আরেকজনকে সাহায্য করতেন। তো মোটামুটি কৃষিকাজ করে তাদের জীবন খারাপ ছিল না, কিন্তু সুখ আসলে দীর্ঘস্থায়ী হয় না। সময়ের সাথে প্রকৃতির নিয়ম মেনে 1 বছরের মাথায় দুই ভাই বিয়ে করেন। এরপরেই মূলত তাদের পরিবারে দুঃখ ভয়াল থাবা দেয়। আর্থিক কষ্ট নয়, মানসিক অশান্তি তাদের পরিবারে খুব শক্ত স্থান দখল করে নেয়। দুই ভাইয়ের বউ এটা সেটা নিয়ে নিজেদের মধ্যে সারাক্ষণ ঝগড়া ঝাঁটি কেচর মেচর করতেই থাকে। সন্ধ্যার পর বাড়িতে এসে ক্লান্ত শরীরে প্রতিদিন নিজেদের স্ত্রীর কাছে এসব নিয়ে বিচার শুনতে শুনতে দুই ভাইয়ের মধ্যে আস্তে আস্তে দ্বন্দ্ব দেখা দিতে শুরু করে। এক পর্যায়ে দুই ভাই বাপের ভিটায় আলাদা ঘর তুলে থাকতে শুরু করেন। তাদের বৃদ্ধ বাবা মায়ের খাবার দাবারের ব্যবস্থা হয় 15 দিন করে। 15 দিন বড় ছেলের ঘর থেকে খাবার আসে, তো 15 দিন ছোট ছেলের ঘর থেকে। ঘর আলাদা হওয়ার কিছুদিন পর্যন্ত ঠিকঠাকই চলছিল, কিন্তু মাসখানিক পরে আবার যাতাই দুই ভাইয়ের বউয়ের মধ্যে আবার শুরু হয় ঝগড়া। প্রতিদিন বিচার শুনতে শুনতে এবং বিচার করতে করতে এক পর্যায়ে এলাকার মানুষও ত্যক্ত বিরক্ত হয়ে যায়। এলাকার মানুষও এদের প্রতি খুব বিরক্ত, বিশেষ করে এই দুই ভাইয়ের দুই বউয়ের উপর। এমন ঝগড়াটে মহিলা পাওয়াই আসলে দুষ্কর। শুধু ওই ফ্যামিলি না, আশেপাশেও তাদের চিৎকারে টেকা দায় হয়ে যায়। তো আস্তে আস্তে দুই ভাইয়ের সম্পর্কেও এ সমস্ত কারণে ফাটল ধরতে থাকে। এইভাবে চলতে ছিল দিন আর কি। তো একসময় দুইজনই ছেলে মেয়ের বাবা হন। এর 2-3 বছর পরে ছেলে মেয়েরা একটু বড় হলে ঝামেলা আরো বাড়তে থাকে। বড় ছেলের বাচ্চাদের ছোট ছেলের বউ সহ্য করতে পারতেন না, ঠিক তেমনি ছোট ছেলের বাচ্চাদের বড় ছেলের বউ সহ্য করতে পারতেন না। একদিন কি হয়, রাজুর ছেলে সাজুর মেয়ের সাথে খেলা করছিল। বাচ্চা মানুষ খেলতে খেলতে মারামারি শুরু করে এবং সাজুর মেয়ের ধাক্কায় রাজুর ছেলে পড়ে গিয়ে ঠোঁট ফেটে যায়। এই থেকে শুরু হয় তুমুল ঝগড়া। ঝগড়ার এক পর্যায়ে বাচ্চাদের মায়ের সাথে সাথে তাদের বাবারা অর্থাৎ রাজু সাজু দুই ভাইও ঝগড়া শুরু করে এবং এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়ে যায়। হঠাৎ মাথা গরম করে বড় ভাই সাজু দা নিয়ে আসে। তো তাদের বাবা সিরাজ সাহেব এতক্ষণ থামানোর চেষ্টা করছিলেন। হঠাৎ বড় ছেলে দা নিয়ে আসায় উনি খুব রেগে গিয়ে বড় ছেলেকে একটা থাপ্পড় দেন কষে। থাপ্পড় খেয়ে সাজু দা হাতে নিয়ে ওখানেই দাঁড়িয়ে যান। কিন্তু স্বামীকে থাপ্পড় দিতে দেখে তার স্ত্রী রেগে মেগে সিরাজ সাহেবকে সজোরে মারেন এক ধাক্কা। তো বৃদ্ধ মানুষ, তো উনি তাল সামলাতে না পেরে হুড়মুড় করে গিয়ে উঠানের এক পাশে রাখা ধান নিড়ানির উপরে গিয়ে পড়েছেন। আর এই নিড়ানির ধাতব একটা সুচালো প্রান্ত ওনার পিঠে গিয়ে ঢুকে সাথে সাথে রক্তক্ষরণ শুরু হয়। হঠাৎ এমন আকস্মিক কাণ্ডে সবাই হতভম্ব হয়ে যান। ছোট ছেলে রাজু আর নিজের রাগ ধরে রাখতে পারেননি। তিনি বড় ভাইয়ের হাত থেকে দাটা ছো মেরে নিয়ে ভাবির কাঁধের উপরে সজোরে বসিয়ে দেন এক কোপ। এ ঘটনায় উপস্থিত সকলে তো একেবারে হতভম্ব। মাত্র অল্প কিছু সময়ের মধ্যে এমন ভয়ানক ঘটনা ঘটে গেল। ঘটনাস্থলে রাজুর 2-1 বন্ধুও ছিলেন, যারা এই ধরনের হইচই শুনে চলে এসেছিলেন। তারা তাড়াতাড়ি রাজুকে ওই স্থান থেকে সরিয়ে দেন আর রাজুর বাবা এবং ভাবিকে দ্রুত হসপিটালে নেওয়ার ব্যবস্থা করেন। আসলে হায়াত মাউত এটা তো মানুষের হাতে না, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। হাসপাতালে নেওয়ার সময় এই সিরাজ সাহেব মানে রাজু সাজুর বাবা অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান। তবে সাজুর স্ত্রীকে ঠিক সময়ে নেওয়া হয়েছে। দায়ের আঘাতে তার শরীরের বেশ খানিকটা অংশ কেটে গেলেও আঘাতটা গুরুতর ছিল না। বেশ কয়েকটা সেলাই লেগেছিল আর অল্প কিছুদিনের মধ্যে সে সুস্থ হয়ে বাড়িতেও ফেরত আসে। কিন্তু এদিকে এই সাজুর শ্বশুর সে মেয়েকে আইনের হাত থেকে বাঁচানোর উদ্দেশ্যে, কারণ তার মেয়েই তো তার শ্বশুরকে ধাক্কা দিয়েছিল, যার ফলে এই সিরাজ সাহেব নিরানির উপরে পড়ে গিয়েছিল। এখন মেয়েকে তো বাঁচাতে হবে। কারণ বাঁচানোর জন্য রাজু আর তার বন্ধুদের নামে মিথ্যা মামলা ঠুকে দেন।
মামলার ভাষ্য মতে রাজু এবং সাজু দুই স্ত্রী ঝগড়ার এক পর্যায়ে রাজু তার ভাবিকে দা দিয়ে কোপ দেন। তার বাবা ঠেকাতে গেলে রাজু তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেন এবং সে নিরানির উপরে গিয়ে পড়ে, যার কারণে তার মৃত্যু হয়। এই ধরনের একটা কথা মামলায় লেখা হয়। এই মামলার পরে স্বাভাবিকভাবেই এলাকায় পুলিশ রাজুকে তার বন্ধুদেরকে খুঁজতে আসে, কিন্তু তারা সবাই পালিয়ে থাকায় তাদেরকে আর পায়নি কেউ। এভাবে বেশ কিছুদিন পুলিশের আনাগোনায় এলাকা বেশ থমথমে ছিল। আস্তে আস্তে সময়ের সাথে সাথে সবকিছু ঠান্ডা হয়ে যায়। রাজুর স্ত্রী সন্তানদেরকে নিয়ে তার বাবার বাড়িতে গিয়ে থাকতে শুরু করে, আর সাজু ও তার স্ত্রী সব সম্পত্তি নিজেরাই ভোগ দখল করতে শুরু করে। রাজুর সব বন্ধুরা এলাকায় এই মামলায় যাদের নাম ছিল এরা সমাধান করে ফেরত আসে। বিশেষ করে এই যে সাজু যে স্ত্রী, তার বাবা এই বাবার সাথে নেগোসিয়েশন করে মিটমাট করে মামলা থেকে তাদের নাম কাটিয়ে নেয়। এখন রাজুর নামে তো মামলা রয়ে গেছে, সে তো আর ফিরছে না, সে কোথায় আছে কি করছে কেউ জানতো না। মাঝে মাঝে রাজু তার স্ত্রীর কাছে ফোন দিয়ে কথাবার্তা বলতো, কিন্তু দেখা দিত না। এভাবেই যাচ্ছিল একটি একটি করে দিন। সিরাজ সাহেব মারা যাওয়ার প্রায় 2 বছর পার হয়ে যায়। 2 বছর পার হয়ে গেছে, সময়টা 2016 কি 17 সাল এপ্রিল মাসের দিকে ঘটনা। তো সাজুর শ্বশুর, তার নাম ছিল মোস্তাক মুন্সি। এই মোস্তাক মুন্সি একজন মুরগির খামারি ছিলেন। রাতের বেলা মুরগির খামারে গিয়ে তিনি নিজে সবকিছু তদারকি করতেন, আর দিনের বেলায় মানুষের উপকার করার নামে মিথ্যা মামলা দিয়ে অন্য পক্ষকে হেস্তনেস্ত করাই ছিল তার নেশা। যার কারণে এলাকায় সবাই তাকে ঘৃণাও করতো, আবার বেশ ভয়ও পেত, কি থেকে কি বলবে আর তার নামে মামলা হয়ে যাবে। তো সেদিনও সারাদিন এসব আইনি কাজ শেষে রাতে তিনি মুরগির খামারে যান। কাজ শেষ করতে করতে প্রায় মধ্যরাত হয়ে যায়। খামার থেকে বাড়ির দূরত্ব 10 মিনিটের সোজা মেঠো পথে হাঁটার পথ। রাস্তায় বের হয়ে তিনি হাঁটতে শুরু করেন। 1-1.5 মিনিট পরে উনি দেখেন তার থেকে 20 থেকে 25 হাত সামনে চাদর মুড়ি দিয়ে কে যেন হেঁটে যাচ্ছে। তিনি একটু আশ্চর্য হন, অথচ রাস্তায় বের হয়ে তো তিনি কাউকে দেখেননি। হঠাৎ করে এটা আবার কোত্থেকে এলো? এসব ভাবতে ভাবতেই তিনি জোরে একটা ডাক দেন, এই কে যায় এই গরমে চাদর মুড়ি দিয়া? এই মিয়া দাঁড়াও, এত শীত লাগে কার এই গরমের মধ্যে? তো এই কথা শেষ হতেই তার প্রশ্নের উত্তরও আসে, কিন্তু উত্তরটা আসে মোস্তাক মুন্সির ঠিক পেছন দিক থেকে। কেউ একজন খুব কর্কশ মোটা স্বরে বলে ওঠে, মুন্সি, আমি তোমার মেয়ের শ্বশুর সিরাজ। তো পেছন থেকে এই গলা শুনে চমকে ওঠেন মোস্তাক মুন্সি। পেছন দিকে তাকিয়ে দেখেন তার থেকে ঠিক 20 থেকে 25 হাত পেছনে একই গরমে চাদর মুড়ি দেওয়া একজন লোক হেঁটে আসছে। পেছনের লোকটিকে দেখে তিনি দ্রুত সামনে ফিরে দেখেন সামনের লোকটি আর নেই। অথচ মেঠো সেই রাস্তায় 2 পাশে পুকুর আর চাষের জমি ছাড়া কিছুই ছিল না। এবার মোস্তাক মুন্সি সাহেব তো একটু ভয় পেয়ে যান। তিনি আবার পেছনে ফিরে দেখেন সেই লোকটি দাঁড়িয়ে গেছে। মোস্তাক সাহেব লোকটির দিকে তাকিয়ে দোয়া দুরুদ পড়তে শুরু করেন। এমন সময় লোকটি বিকট ভাবে হেসে ওঠে এবং বলে, মুন্সি, তোর পাপ অনেক বাইরে গেছে, তোর পাপ অনেক বাইরে গেছে রে। তো এই একটি বাক্য অনবরত বলতে থাকে সেই লোকটি। মোস্তাক সাহেব ভয় পেয়ে পেছন ফিরে দেন এক দৌড়। দৌড়ানো অবস্থায় তিনি শুনতে পান সেই একই কথা, মুন্সি, তোর পাপ অনেক বাইরে গেছে। তো কথাগুলো একবার বাম পাশ থেকে আসছে, একবার ডান পাশ থেকে আসছে, একবার পেছন থেকে আসছে, একবার সামনে থেকে আসছে। এভাবে বারবার একই কথা ভেসে আসছিল। তো মোস্তাক সাহেব আরো দ্রুত দৌড় দেওয়া শুরু করেন। ওনার বাড়ির কাছাকাছি যখন এসেছেন তখন বাড়িতে ঢোকার মুখে একটা বড় আম গাছ পড়ে। সেদিকে চোখ পড়তে দেখেন গাছের একদম নিচের মোটা একটা ডালে বেশ লম্বা সাদা এক অবয়ব হাঁটু মুড়ে বসে আছে। মোস্তাক সাহেবকে দেখতে পেয়েই অবয়বটি এক লাফে গাছের ডাল থেকে প্রায় 40 হাত দূরে লাফ দিয়ে ওনার সামনে চলে আসে। সামনে আসতেই দেখতে পান অবয়বটির মুখ ঠিক তার মেয়ের শ্বশুর মরহুম সিরাজ সাহেবের মতো। আর ওই অবয়বটি মূলত কাফনের কাপড় পরা ছিল। মোস্তাক সাহেব এবার আর ভয়ে ঠিক থাকতে পারেনি, তিনি তখনই জ্ঞান হারান। জ্ঞান ফেরার পর মোস্তাক সাহেব দেখেন তিনি তার ঘরে শুয়ে আছেন এবং আশেপাশে তার পরিবারের মানুষ সহ এলাকার বেশ কিছু মানুষ ভিড় করে আছে। পরিবারের মানুষজন তার কাছে জিজ্ঞেস করেন, কি হয়েছে, কিছু বলো, তোমার আসতে দেরি দেখে আমরা বের হয়েছিলাম,
দেখি যে এই অবস্থা, তোমাকে ফোন দিছি, ফোন দেওয়ার পরে দেখা যায় উঠোনের একটা পাশ থেকে তোমার ফোনের শব্দ পাওয়া যায়, পরে দরজা খুলে দেখতে পাওয়া যায় জ্ঞানহীন অবস্থায় তুমি উঠোনে পড়ে আছো। এই কথা শুনে মোস্তাক সাহেব একটু আশ্চর্য হন, কারণ ওনার স্পষ্ট মনে আছে উনি সিরাজ সাহেবের অবয়বের ওই জিনিসটাকে দেখে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন ওই আম গাছ থেকে একটু দূরে, 30-40 হাত দূরে। কিন্তু উনি তো উঠোনের বাইরে ছিলেন, উনি উঠোনে কিভাবে এলেন? এটা নিয়ে কিছুক্ষণ ভেবে ওনার ছেলেকে ডেকে বলেন, বাবা একটা কাজ করো, তোমার বোনের বাড়িতে গিয়ে তোমার বোনকে দুলাভাইকে নিয়ে আসো, আর যাওয়ার সময় মাদ্রাসায় গিয়ে নায়েবে মুহতামিম হুজুরকে বলবা যে আব্বা একটু সময় করে যেতে বলেছে। তো মোস্তাক সাহেবের ছেলে বাবার কথা শুনে সাথে সাথে বের হয়ে যান। ঘন্টা 3-4 পরেই কাউকে না নিয়েই ফেরত আসেন। মোস্তাক সাহেব একটু অবাক হয়ে ছেলেকে জিজ্ঞেস করেন, কিরে তোর দুলাভাই আর বোন কই? তখন তার ছেলে শোনালেন আর এক ভয়ঙ্কর ঘটনা। তিনি বলেন, আব্বা রাতের বেলা আপা রান্নাঘরে কাজ করার সময় বেড়ার উপরে খচমচ খচমচ শব্দ শুনে ওদিকে তাকিয়ে দেখেন বেড়ার উপরের ফাঁকা দিয়ে এই সিরাজ কাকা নাকি তাকায় আছে এবং হাসতেছে। তো এইটা দেখে আপা তো ভয়ে দেয় এক চিৎকার। তো দুলাভাই বাড়ি ছিল, সে দৌড়ে এসে দেখে আপা পেট চেপে ধরে মাটিতে শুয়ে ছটফট করছে। তো আপাকে ধরে নিয়ে দুলাভাই যখন ঘরে নিতে গেছে তখন থেকেই আপার রক্ত বমি শুরু হয়েছে। তো অবস্থা খারাপ হওয়ার কারণে দুলাভাই আপারে নিয়ে হাসপাতালে গেছে। আমি গিয়ে কাউকে বাড়ি পাই নাই, আশেপাশের মানুষদের কাছ থেকে এইসব শুনছি। তো পাশের বাড়ির একজনের কাছে সব শুনে হাসপাতালে গেলে দুলাভাই আমারে দেখে খুব রাগারাগি করে, হাসপাতালে সবার সামনে চিল্লায় বলে যে আমরা নাকি তার পরিবারের ধ্বংস করছি, সব নাকি আপনার দোষ। ছেলের মুখে সব কথা শুনে দেরি না করে জ্বর নিয়ে মোস্তাক সাহেব উঠে মাদ্রাসায় চলে যান। নায়েবে মুহতামিম হুজুর মাদ্রাসায় ছিলেন তখন। মোস্তাক সাহেব ওনাকে সবকিছু বলেন। তো হুজুর সব শুনে সময় চেয়ে ওনাকে বাড়ি পাঠিয়ে দেন। তো সেদিন রাতে হুজুর ওনার পরিচিত কয়েকজন হুজুরকে সাথে নিয়ে মোস্তাক সাহেবের কাছে যান। ওনাদের কাছে বলেছিলেন, তখন ওই হুজুর মোস্তাক সাহেবের বাড়িতেও গিয়েছিলেন, পরদিন সকালবেলা অবশ্য। তো পরদিন যখন ওই হুজুর মোস্তাক সাহেবের বাড়িতে আসেন, ওনারা বলেন যে ভাই কিছু মনে করবেন না, আপনি মানুষ না অন্য কিছু, নিজের সুখের জন্য অন্যের ক্ষতি করতে আপনার একটুও বাধে না? রাজু নামের এই ছেলেটাকে মিথ্যা মামলা দেওয়ার আগে আপনার তো একবার ভাবা উচিত ছিল, ওরও তো বাচ্চা আছে ছোট ছোট। আপনার নিজের মেয়ের আরাম আয়েশের জন্য রাজু ছেলেটাকে নিজের বাপের ভিটামাটা ছাড়া করলেন কিভাবে আপনি? পরিবারে তো ঝগড়া হয়, ছোট মানুষ, বয়স কম, বোঝে নাই, তাই এমনটা ঘটাইছে। কিন্তু তাই বলে আপনার মেয়ের অপরাধ তার কাঁধে কিভাবে তুলে দিলেন আপনি? তো হুজুর এই কথা শুনে মোস্তাক সাহেব বেশ আশ্চর্য হয়ে যান, কারণ এই ঘটনা যারা জানে, মানে রাজুর বন্ধুরা যারা জানতো, তারা তো মুখ খুলবে না, এই শর্তেই কিন্তু মামলা থেকে তাদের নাম কেটে দেওয়া হয়েছিল। মানে মোস্তাক মুন্সি এই কাজটি করেছিলেন। এখন রাজু তো এলাকায় নাই, তাহলে এই হুজুর এইসব কথা কিভাবে জানলেন? মোস্তাক সাহেব একটু হালকা গলা খাকারি দিয়ে বলেন, দেখেন নায়েব সাহেব, আমার পরিবারের সমস্যা হয়েছে, সেটা আপনারা জানাইছি, সমাধান করতে আপনি না পারলে করবেন না, না পারলে নাই, কিন্তু আমার কোনো কাজ আপনি নাক গলাবেন না। তো নায়েব সাহেবের সাথে আসা সেই হুজুররা বলেন, ভাই আপনি যে এমন একটা উত্তর দেবেন সেটা আমরা জানি, এই আপনি 2-1 দিনের ভেতরে ভোল পাল্টিয়ে এই নায়েব সাহেবের কাছে আসবেন মাপ চাইতে। এই কথা শুনে মোস্তাক সাহেব তো খেপে গেলেন, দূর দূর করে হুজুরদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। ওই দিন রাতের কথা, মোস্তাক সাহেব তার বিছানায় ঘুমাচ্ছিলেন, হঠাৎ কেমন যেন তার দম বন্ধ হয়ে আসে। তিনি ঘুম ভেঙে দেখেন উনি যেখানে শুয়ে আছেন তার পিঠের নিচে কেমন যেন ভেজা ভেজা, এত ঘুটঘুটে অন্ধকার চারদিকে, উনি বুঝতে পারছেন না যে উনি কোথায় শুয়ে আছেন। হঠাৎ কি মনে হতে উনি দুপাশে হাত দিয়ে বুঝতে পারেন তার দুই পাশে মাটি, নিচে হাত বুলিয়ে দেখেন সেখানেও মাটি। এবার মোস্তাক সাহেব প্রচন্ড আতঙ্কিত হয়ে যান। উনি চিৎকার করে পরিবারের এক একজনকে ডাকতে থাকেন, কিন্তু কোনো সাড়া শব্দ আসে না। এভাবে কিছুক্ষণ চলার পরে তিনি যখন হাল ছেড়ে দেন, ঠিক তখন ওনার পায়ের কাছে কেমন খচমচ খচমচ শব্দ শুনতে পান। ভয়ে উনি পা গুটিয়ে উঠে বসেন। হঠাৎ ওনার পায়ের কাছে একটা মোমবাতি জ্বলে ওঠে, আর সেই আলোতে দেখতে পান ওনার ঠিক অপর পাশে উনি নিজেই
হাঁটু মুড়ে বসে আছেন, মানে একই চেহারার আর একজন, মানে মোস্তাক সাহেব বসে আছেন হাঁটু মুড়ে। তবে ওই অবয়বটি কাফনের কাপড় পরিহিত অবস্থায় ছিল। মোস্তাক সাহেব এবার তো ভয়ে কান্নাকাটি শুরু করে দেন। তার কান্না শুনে ওপাশের মোস্তাক সাহেব, মানে ওই অবয়বটি বলে ওঠে, কিরে মোস্তাক, ভয় লাগে? তোর তো ভয় পাওয়ার কথা না, তুই ভয় পাস কেন? তুই তো ভুলেই গেছিস যে তোর কিন্তু একদিন এখানে আসা লাগবে। মনে থাকলে কি এরকম খারাপ কাজ তুই করিস রে? থাক, তোর আর উপরে যাওয়া লাগবে না, তুই এখানেই থাক আমার সাথে। আমি একা একা থাকি, আমার খুব কষ্ট হয়। এই কথা বলতে বলতে কাফন পরিহিত ওই মোস্তাক সাহেবের চেহারাটা পরিবর্তিত হয়ে আস্তে আস্তে সিরাজ সাহেবের চেহারায় পরিণত হয়। মোস্তাক সাহেব আর পারেন না, তিনি হাউমাউ করে কেঁদে ওঠেন। তখন সেই অবয়বটি হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে মোস্তাক সাহেবের মুখের কাছে মুখ এনে বলে, মোস্তাক, এসব ছাইরা দে। এর পরের বার যদি এইখানে তোকে আনা লাগে তখন কিন্তু তোকে আর যেতে দেব না। ভয়ানক এক চিৎকার মোস্তাক সাহেব করে ওঠেন এবং মোস্তাক সাহেব ওখানে জ্ঞান হারান। মূলত উনি বুঝতে পেরেছেন উনি একটি কবরের ভেতরে আছেন। ওনার মাঠের উপরে, মানে মাথার উপরে বাঁশের চাটাই আছে, ছোট ছোট বাঁশ কাটা আছে, যেটা কবরের উপরে আমরা দিয়ে থাকি। দুপাশে মাটি, নিচেও মাটি। তো এরকম একটা জায়গায় উনি ছিলেন। সকালবেলা, সকাল হয়ে গেছে, সকালের ডাকাডাকিতে মোস্তাক সাহেব বিছানার উপর লাফ দিয়ে উঠে বসেন। ওনার স্ত্রী বলেন, আচ্ছা, রাতের বেলা যে বাইরে গেছেন ডাক দেবেন না? হয়তোবা পড়ে গেছিলেন, সারা শরীরে মাটি লাগানো। তো মাটি লাগাইছেন, ভালো কথা, কাপড় চোপড় চেঞ্জ করে তো উঠবেন। এই মাটি নিয়ে বিছানায় শুয়ে আছেন, দেখেন তো বিছানাটা কি করছেন। মোস্তাক সাহেব দেখেন ওনার পুরো খাট মাটিতে ভরা, ওনার সারা শরীরে মাটি। ওনার আর বুঝতে বাকি রইল না রাতের বেলা উনি যা দেখেছেন তা স্বপ্ন নয়, সত্যি ছিল। মোস্তাক সাহেব আর দেরি করলেন না, দ্রুত উঠে গোসল করে নায়েবে মুহতামিম হুজুরের কাছে গিয়ে ক্ষমা চান যে হুজুর, ভুল হয়ে গেছে, অন্যায় করছি, মাপ চাই, আপনাদেরকে অপমান করছি, মাফ করে দেন। আর কান্নাকাটি শুরু করে দেন এবং কান্নাকাটি করতে করতে রাতের ঘটনাটা হুজুরকে খুলে বলেন। তখন নায়েবে হুজুর একটু হেসে বলেন, ভাই, আপনাকে তো সাবধান করতেই গেছিলাম, কিন্তু আপনি তো কথা শেষ হওয়ার আগে বের করে দিলেন, অপমান করলেন। যাক, সেটা নয়, ভুলে গেলাম, মাফ করে দিলাম। কিন্তু এই ঝামেলা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে আমি যেটা বলবো সেটাই কিন্তু করতে হবে। আগে রাজুর নামে যে মিথ্যা মামলা দিচ্ছেন সেটা তোলেন, ছেলেটাকে বাড়িতে নিয়ে আসেন। আপনি মুরব্বী মানুষ, সাজু রাজু দুই ভাই বাপের সম্পত্তি যা পায় ঠিক সেই অনুযায়ী, মুসলিম পারিবারিক অনুযায়ী তাদেরকে নিজে দাঁড়ায় থেকে ভাগ করে দিবেন, দলিল টলিল করে দিবেন। আপনার কারণে রাজু এতদিন খুব কষ্ট করছে, তাহলে আপনার সাধ্যমতো অর্থ দিয়ে কিছু একটা ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দিবেন। আর আপনার দ্বারা মানুষের যে ক্ষতিগুলো হয়েছে সাধ্য অনুযায়ী সেই ক্ষতি পূরণ করবেন সবাইকে। আর যে সমস্ত মামলাগুলো চালাচ্ছেন, মিথ্যা মামলা, প্রত্যেকটা মামলা আপনি তুলে ফেলবেন। আর কবর যে কেমন তার ইঙ্গিত পাইছেন তো, এখন বলেন যা করছেন এগুলা কি কোনো কাজে আসবে? মোস্তাক সাহেব মাথা নিচু করে রাখেন, একটু পর বলেন, হুজুর, আসলে কি হয়েছে একটু বলেন তো। নায়েবে হুজুর বলেন, আপনি যাওয়ার পর আমার সাথে যিনি আপনার বাড়িতে গিয়েছিলেন তার কাছে যাই। উনি খুবই ভালো একজন মানুষ, হুজুর মানুষ, ওনার সাথে বেশ কয়েকজন জিনের যোগাযোগ আছে। সেদিন রাত্রে উনি ওনার জিনদের দ্বারা খবর নিয়ে জানতে পারেন এক অদ্ভুত বিষয় যা অনেকেই জানে না। সিরাজ সাহেবের স্ত্রী একজন না, দুইজন। একজন ইনসান যিনি এখন জীবিত আছেন, আর একজন হচ্ছে জিন। তো ওনার দুজন স্ত্রী জীবিত আছেন। তার প্রথম পক্ষের স্ত্রী যিনি জিন ছিলেন, সিরাজ সাহেব একটা সময় মাদ্রাসায় লেখাপড়া করতেন। ওই সময় এক জিনের সাথে তার পরিচয় হয় এবং পরে বিয়েও হয়। সিরাজ সাহেবের মা বাবা বিষয়টি অনেক পরে জানতে পারেন। তখন তারা ছেলেকে বিভিন্ন ওঝা কবিরাজ দেখাতে চাইলে সিরাজ সাহেব তাদেরকে বারণ করে দেন আর কি, এবং উনি বলেন তার স্ত্রীর সাথে কথা বলে বিষয়টা সমাধান করবেন। সিরাজ সাহেব তার স্ত্রীকে বুঝিয়ে বলেন যে তার মা বাবা মেনে নিচ্ছেন না, তারা বিভিন্ন ওঝা কবিরাজের কাছে যাওয়ার চেষ্টা করছেন। তো তাদের এই সম্পর্ক এই মনুষ্য সমাজ মেনে নিচ্ছে না। এসব কথা শুনে তার স্ত্রী তাকে বলেন যে আপনি মানুষের একটা মেয়েকে বিয়ে করেন, তার সাথে ঘর সংসার করেন, কিন্তু আপনি আমাকে তালাক দিতে চান না।
কারণ আপনি যদি আমাকে তালাক দেন তাহলে আমার জাতির রোষানলের শিকার হবেন আপনি, তখন কিন্তু ভয়ানক বিপদে পড়বেন। আমি আপনার স্ত্রী হয়েই বাকি জীবন থাকব।